তারপর যা বলেছিলাম, এই দুর্ঘটনা আমার মনে গভীর আঁচড় কেটে গেল। আমি অনেক বেশি ভেঙে পড়লাম। আম্মা আমাকে নিজের সন্তানের মতো লালন পালন করে এই পরিস্থিতি থেকে বের করে আনলেন। আমি ধীরে ধীরে তাদেরই আমার আম্মা আব্বা মানতে লাগলাম। তবে ছোটবেলার হাসি খুশি বিভোর হয়ে গেল শান্ত আর নির্জন বিভোর। যান্ত্রিক বিভোর, যার জীবনে পড়ালেখার বাইরে কিছুই ছিল না। আমার যান্ত্রিক জীবনের প্রজাপতি হয়ে এসেছিল ইলা। আমি যখন অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, একদিন ক্যাম্পাসে একটা ছেলে একটা মেয়ের ওড়না ধরে টানাটানি করছিল। আমিও ছেলেটাকে মারি। তারপর জানতে পারি ছেলেটি ইলাকে বিরক্ত করেছে বেশ কিছুদিন যাবৎ। এভাবেই একদিন দুদিন কথা আর তার থেকে প্রেম। এমন করে ওর অনার্স ফাইনাল এসে গেল আর আমার মাস্টার্স ফাইনাল। পরীক্ষা শেষে একদিন আমরা বইয়ের দোকানের সামনে ছিলাম। তখন ছোট একটা বাচ্চা আমার হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিল। বলল, আপনাকে একটা আপা দিয়েছে। আমি দেখার আগে ইলা সেটা ছো মেরে নিয়ে গেল। ভিতরের জিনিসগুলো দেখার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। পরে যদিও জানতে পারলাম যে সবই সাজানো নাটক ছিল। কি ছিল ভেতরে, যার জন্য ব্রেকআপটা আপনার যুক্তিযুক্ত লেগেছিল? আমি সবে সবে স্নাতকোত্তর শেষ করেছি, আর সে স্নাতক। অতীতে এইটা আপনারে ভালো অভয় দিছে আর কইছে আবার দেখা করতে। এই বাচ্চা দাঁড়াও, কি দিয়েছে এটা বলো? এটা কি দেখি, আমার হাতে দাও। ইলা রেগে গিয়ে প্যাকেটটা বিভোরের হাত থেকে এক প্রকার ছিনিয়ে নিল। সে ব্যাগের ভিতরে থাকা জিনিসগুলো বারবার উল্টে পাল্টে দেখছে। তাহলে এই ছিল তোমার আমাকে সবার থেকে আলাদাভাবে যত্ন করার ধরন? আমার সামনে সব সময় ভালো সেজে থাকার নাটক কেন করেছো? আজ ধরা পড়ে গেলে, কিন্তু কি করে এত বড় একটা ভুল হলো? কি করে করতে পারলে? আমি তো দেখে ফেললাম বিভোর। এটা আমার না, ও হয়তো ভুল ভেবে অন্য কারো জিনিস দিয়েছে। তোমার কর্মকাণ্ড ঠিক কতটা স্বচ্ছ তা আমি চাক্ষুষ প্রত্যক্ষ করলাম। আমার সাথে এতদিনের সম্পর্কে আমাকে এতটুকু চিনেছ? চিৎকার করবে না। প্রমাণ থাকার পরও অস্বীকার করছো কোন ভিত্তিতে? এটা অস্বীকার করতে পারবে যে এমন জিনিস তুমি আমাকে কখনো দাওনি? আমি আমাদের সম্পর্কের ইতি টানতে চাই এখানেই, এই মুহূর্তে। বিভোর এখনো গৌরের কাঁধে মাথা দিয়ে আছে। গৌরের মাঝে ভীষণ অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হচ্ছে। বুকের ভেতরের অবস্থানরত মাংসপিণ্ডের স্পন্দন সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে যেন। এই মুহূর্তে এখানেই থেমে গেলে কেমন হতো? বিভোরের হতাশার নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, সে ব্যাগের ভিতরে কিছু চিঠি ছিল, কিছু লুকানো ফুল আর 3 জোড়া চুড়ি, যা আমি সময় সময় ইলাকে দিয়েছিলাম। চিঠির লেখাগুলো এক ছিল, শুধু নাম ছিল অন্য এক মেয়ের। প্রত্যেকটা চিঠি ছিল আমার হৃদয়ানুভূতির তর্জমা করা শব্দমালা, অথচ তার নিকট সেগুলো এক টুকরো খসখসে কাগজ ব্যতীত কিছুই না। চিঠির উত্তর আসতে বেশ সংক্ষেপে, অথচ বোকা আমি ভাবতাম সে চিঠিগুলো তার মাঝে বিশাল অনুভূতির সঞ্চার করে, আর লজ্জালো আভারা তার কলমকে বাধা দেয় অনুভূতিকে শব্দে রূপান্তর করতে, যার ভারে তার বদন নুয়ে পড়ে। কিন্তু সবটাই যে আর্থিক দায়বদ্ধতা ছিল তা বিধাতা ছাড়া কে জানত। এরা তখন বলেছিল এটা নাকি আমার মেয়ে পটানোর কৌশল, কিন্তু এখন বুঝতে পেরেছি এগুলো আমার দেওয়া জিনিস ছিল, শুধু অন্য উপায়ে সাজানো। ওই দিনই ও রাগ করে চলে যায় আর আমার কল ধরেনি, সব জায়গা থেকে ব্লক করে দেয়। আর ওর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। করতামই বা কিভাবে? ওসব তো সাজানো ছিল, টাকার খেলায় দাবার ঘটেছিলাম মাত্র। আমি বোকার মতো 1 বছর শুধু এটাকে নিজের দোষ ভেবেছে, নিজেকে কষ্ট দিয়েছে, আঘাত করেছে, সীমাহীন মানসিক যন্ত্রণা সহ্য করেছে। আপনি ওকে অনেক ভালোবাসতেন, এটা ক্যাম্পাসের সবাই জানতো। আপনি ওনাকে এতটাই সম্মান করতেন যে আপনাদের সবাই এভারলাস্টিং কাপল ডাকতো। সেই সম্পর্কের পর এই বাসায় যখনই আসতাম তখনই আপনাকে ফোনে দেখা যেত। তুমি এই বাসায় আগেও এসেছিলে? আমি কেন কখনো দেখিনি তোমায়? গৌর তাচ্ছিল্য করে বলল, দেখতে চাইলে তো আমি এই বাসায় অনেক এসেছি। আমি আর বিহান ক্লাস 6 থেকে একসাথে পড়ি, আর আব্বার সাথে বাবার যোগাযোগের কারণে প্রায়ই আসতাম। আপনি দেখতে চাইলে না দেখবেন, আপনি তো এক নারীতে আসক্ত ছিলেন। বিভোর তাকে আরেকটু শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে কানের কাছে বলল, এই যে এখন দেখব, শুধুই তোমাকে দেখব, সারা দিন রাত এক করে দেখব। চোখের পলক ফেলা হবে নিষিদ্ধ, প্রণয়ানুভূতির তোড়ে তোমায় করবো সিক্ত। গৌর হাঁসফাঁস করতে করতে বিপদ থেকে সরে বেঞ্চের প্রান্তে চলে গেল। কপাল কুচকে বলল, আমি লুকিয়ে থাকবো দৃশ্যমান অদৃশ্য সত্তা হয়ে, সামনেই থাকবো কিন্তু কাছে আসবো না। এই চোখ যে একসময় অন্য করার জন্য তৃষ্ণার্ত ছিল, তাকে তো সহজ সিক্ত হতে দেব না। আমি এমন ছায়া হব যাকে চাইলে দেখা যায় কিন্তু ছুঁয়ে দেওয়া যায় না। বেশ কিছু মুহূর্ত নীরবতাতে কেটে গেল। বিভোর যেন গৌরবের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পেল। হৃদয়ে প্রশান্তির
হুতাশন নিজের সমস্ত বিলিয়ে দিল। হঠাৎই গহর বিভোরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিপাত করে বলে, কিন্তু একটা প্রশ্ন আবার থেকেই যায়, আপনি কেন এই বিয়েটা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছেন? এই মেয়েকে আমি ভালোবাসি না এখন আর। ও যদি ভুল বুঝে ছেড়ে যেত বা আমাদের সম্পর্ক কি বিরক্ত করছে এমন কোনো কারণে বিচ্ছেদ করতো, তাহলে কোনো কথা ছিল না। কিন্তু এখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সম্পর্কই ছিল না। শুধু ছিল আমার একতরফা চেষ্টা আর ওর পক্ষ হতে নিখুঁত অভিনয়। আমার জীবনে বিশ্বাসঘাতকতা যারা করে তাদের কোনো স্থান নেই। আমার ওর প্রতি তীব্র ঘৃণাটা ওর প্রতি আমার ভালোবাসার থেকে কারো। আমি ওকে অনেক ঘৃণা করি এবং আরও করতে চাই। আমি তোমার সাথে নতুন জীবন শুরু করতে চাই। জীবনের এই পর্যায়ে এসে আত্মোপলব্ধিটা শানিত হয়েছে। বুঝতে পারছি একসাথে রয়ে যাওয়া ভালোবাসা না, ভালোবাসার মানে একই অনুভূতিতে লালন পালন করা। ভালোবাসা মানে নীরবতার ভাষা উপভোগ করা। ভালোবাসার মানে চোখের চাঞ্চল্য পড়তে পারা, হৃদয়ের ব্যাকুলতা বৃদ্ধি করা। আমি প্রথমে তোমার বন্ধু হতে চাই, তারপর প্রেমিক, আর তারপর সারা জীবনের জন্য তোমার অর্ধাঙ্গ। তুমি কি আমার বন্ধু হবে? মৃদুমন্দ প্রেমের বাতাসে ধীরে ধীরে আমার সাথে আইসি হবে। বিভোর এহেন স্পষ্ট স্বীকারোক্তি গহরকে মুগ্ধ করল। খুব সহজে মনের ভাব প্রকাশ করতে জানে এই গম্ভীর কিসিমের লোকটা। এত সুন্দর তার উপলব্ধির ভাষা, অথচ প্রয়োগ পরিসর খুবই স্বল্প। এক অজানা স্বচ্ছ অনুভূতি আর দোলাচল হতে একটু ভার মুক্তি আভাস, এক ইতিবাচক সূচনার। গহরের মাথায় দুষ্টবুদ্ধি উদয় হলো। সে মুচ্ছে দোস্তি করগে মুভির গানটার মতো করে বলল, আগে বন্ধু, আগে দেখবো, তারপর ভাববো কাল বা পরশু কিছু বলবো। গহর কথাটা বলে আর বিলম্ব না করে দরজা খুলে বেরিয়ে এলো। বিপদ তার ব্যক্তিগত নারীর যাওয়ার পানে ব্যাকুল হয়ে চেয়ে থাকলো। তারপর মাথা চুলকে বোকা বোকা হাসি দিয়ে দুদিকে হাত ছাড়িয়ে মাথার উপরে আধার হয়ে আসা অম্বরের সুন্দর লাল আসমানি আর ছায়ের মিশ্রণ দেখতে লাগলো। আজকে তার অনেক হালকা অনুভব হচ্ছে, মনে হচ্ছে কতদিনের বোঝা কেউ মাথা থেকে নামিয়ে দিয়েছে। আধার ঘনিয়ে আসার সাথে সাথে মৃদু বাতাসে বেশি আসছে হালকা বেলি ফুলের ঘ্রাণ। তবে সেটা ঠিক বেলি না, তার ব্যক্তিগত ফুলের গায়ের গন্ধ যেন তার শরীরের প্রতিটি কোণে লেপ্টে আছে। বিপদ চোখ বুজে আছে পরম তৃপ্তিতে, ঠোঁটের প্রাচীর জুড়ে হাসির আঁচিল। তার মানসপটে ভেসে উঠছে এক শ্যামা যুবতীর অবয়ী। সে পূর্বে জানালার ধারে বসে আছে, হাতে তার একটা খাতার কানে পেন্সিল গুজে রাখা, চোখ দুটো বন্ধ করা। বাতাসের সামনে চুলগুলো মুখে আশেপাশে খেলা করছে। পরনে তার শ্যাওলা রঙের থ্রি পিস, যার ওনা অবহেলায় জমিনে গড়াগড়ি খাচ্ছে। খয়েরি রঙের ঠোঁটের কোণে কম্পমান অদৃশ্য কিছু যেন বিড়বিড় করছে কোনো কাব্যের শব্দমালা। ঘন চোখের পাতা আর পুরো শব্দ জোড়া নাচানাচি করছে ঠোঁটের তালে তালে। সরু নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমে আছে হেমন্তের সকালের মতো। কচি কিশলয়ের রূপ যেন সত্যি। আব্বার কথার অমত করে বড় ভুল করতে যাচ্ছিল সে। এই মেয়েকে বুকের মাঝে আগলে রাখবে, সারা জীবন কোথাও হারাতে দিবে না। হৃদয়ের কোটরে এমন এক পাথরে ইমারতে তাকে লুকিয়ে রাখবে, যেন সময়ের স্রোত আর নোনা জলের দাপটে তাকে ছুতে না পারে। বিহান ছাদের সিঁড়িতে ঘমার্ত হয়ে বসে আছে, হাতে মোবাইল। গহর তাকে দেখে অবাক হয়ে বলল, কিরে বিহান, তুই এখানে দাঁড়িয়ে? এই তুই আবার সিগারেট খাচ্ছিস না তো? তোর ভাইকে গিয়ে বলবো আমি? হ্যাঁ, আসছে ভাইয়ের ভয় দেখাইতে। গত 2 ঘন্টা ধরে এই গরমে মশার কামড় খেলাম, আর তুই কিনা আমার পাকা ধানের ওপরে মহাকালের সোনার তরে জ্বালাতে চাইছিস? ঠাই নেই, ঠাই নেই, কারণ তুই একটা মুটকি। আমার মুটকি বলি তুই? হ্যাঁ তুই কি? এই তুই কি রে, জিংলা গাজাখোর কোথাকার! আজই তোর ভাইকে বলছি, দাঁড়া। খচ্চর মহিলা লোক, ভাইয়ের সাথে কি একটু হয়েছে অমনি ভাবিদের মতো নালিশ দিবি তুই? গহর বুকে ভাঁজ করে বিরক্তি মাখা দৃষ্টিতে তাকিয়ে আছে। বিহান নাটকের ভঙ্গিতে চোখ মুখ ছোট্ট করে বলল, তোর কাছে আমার 8 বছরের বন্ধুত্বের সম্পর্ক এই 3 মাসের বিয়ের কাছে কম হয়ে গেল? তুই কি শুধুই আমার ভাবি এখন, যে হিন্দি সিরিয়ালের মতো আমার পকেট মানি বন্ধ করে দিবি? এজন্যই বলে বিয়ের পর বন্ধুরা পাল্টে যায়, আর তুই তো ছলনাময়ী স্ত্রীলিঙ্গ বান্ধবী। এত নাটকবাজ তুই! কষিয়ে একটা থাপ্পড় লাগানো উচিত তোকে। চাপা সব দাঁত ফেলে দেওয়া উচিত, শিম্পাঞ্জি কোথাকার! দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খায় আবার কথা বলে। এই, একদম মিথ্যা অপবাদ দিবি না আমাকে। এখানে তোর বিভোর ভাই থুক্কু তোর জামাই দাঁড় করে রেখেছিল যেন কেউ ডিস্টার্ব না করে তোদের ইয়েতে। এর বিনিময়ে ছোট্ট একটা সম্মানই দিয়েছে। বারবার ইয়ে ইয়ে করবি না তো, বলে দিলাম। মুখের কি ভাষা, আমি মাকে বলবো?
হঠাৎই পেছন থেকে তাচ্ছিল মাখা কণ্ঠের শব্দ শুনে গেল। তুই 500 টাকাকে ছোট সম্মানী বলছিস? কিরে ভাই, তোর নায়িকা তো তোকে পাত্তা না দিয়ে আশেপাশে মরুভূমি সৃষ্টি করে দিল। এভাবে হ্যাবলাকান্তের মতন কি দেখছিস? তার চোখে নীরব অভিযোগ যেন বলে গেল, তুমি কেন আগে দেখোনি আমায়? কিন্তু আমার মনে হলো তাকে দেখেছি বহু যুগ আগেই, আর অল্প সময়ের ব্যবধানে তাকে আপন করে ফেলেছে। বহু বছর ধরে তৃষ্ণাত হৃদয়ের বালুকময় জমিন ঠিক এমন এক জলীয় বাষ্পের সন্ধান করছিল। আমার বইপুড়া ভাইয়ের কঠিন বাক্য। প্রার্থনা করি আমার দুষ্টু ভাবির সব ভালোবাসা তোর জন্য হোক, আর রাগ অভিযোগগুলো সারা দুনিয়ার জন্য হোক। গৌর রান্নাঘরে রাতে খাবারের জন্য সবজি কাটছিল। শ্বশুর শাশুড়ির সাথে তার বেশ ভাব, বিশেষ করে রুমা বেগমের সাথে বন্ধুর মতো সম্পর্ক। এর মধ্যে বিভোর রান্নাঘরে এসে পিছন থেকে গৌহরকে চমকে দেওয়ার চেষ্টা করলো। তার উদ্দেশ্য ছিল উপরে থাকা তেলের জারটা তার মাথায় পড়বে আর বিভোর নায়কের মতো বাঁচাতে আসবে। আজ একটা নাটকীয় কাণ্ডের বাস্তবায়ন হবে, কিন্তু তার হয়ে উঠল না মায়ের উপস্থিতিতে। বিভোর কোনায় দাঁড়িয়ে ফ্রিজ হতে ঠান্ডা পানি বের করলো আর আশাই গুঁড়ো বালির উপহার স্বরূপ ঢকঢক করে গিলতে লাগলো। রুমা বেগম ভুরু কুঁচকে বলেন, এ কি তোমার পড়া নেই? এগুলো তোমায় করতে হবে না, তুমি যাও পড়তে যাও। আমার ছোট ছেলে কি সুন্দর মনোযোগ দিয়ে পড়ছে। আজকাল তোমার দেখা দেখি ভালোই পড়তে বসে। ঘোর ফিক করে হেসে ফেল। তা তো বটেই মা। এই বিভোর, তুমি এখানে কি করো? তোমার ক্ষুধা পেয়েছে বিভোর? না, মানে না, আসলে হ্যাঁ, পিপাসা পেয়েছিল, তাই ভাবলাম কি রান্না হচ্ছে, দেখলে ভালো লাগবে। ঘোর আরেক দফা ফিক করে হেসে ফেল। সাথে রুমা বেগমও পিপাসার স্বাদ ক্ষুধায় মেটানোর বিষয়টা আজ করতে পেরে কিংকর্তব্য বিমূঢ়। ছেলে তার কবে এত স্ত্রীর দিকে ঝুঁকে পড়ল বুঝে আসে না। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে গহরের মনে হলো রকেটের পেছনে অন্তর্ধানও বুঝি আরো আরামের হতো। এই বেফাস আচরণে পরিস্থিতি হালকা করতে গহর ঠোঁটে কোণে মেকি হাসি টেনে বলল, আম্মা আপনি জাদু দেখবেন? তাহলে চুপি চুপি আমার সাথে আসুন। কিসের জাদু মা? আম্মা, আম্মা, আমিও জাদু দেখতে এসেছিলাম। আমার সাথে চলুন তো। আমি আজ আপনাদেরকে এক বাস্তবিক জাদু দেখাবো, যার পেছনে বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আছে। সবাই বিনা শব্দে বিহানের ঘরের সামনে গেল আর গহর তার শাশুড়িকে বলল যেন জিজ্ঞেস করে বিহান পড়ছে কিনা। রুমা বেগমও তাই করলেন। আম্মু, পড়ছি। তুমি আমায় বিরক্ত করো না, অনেক কঠিন পড়া, বুঝলে? ঠিক আছে বাবা, তুমি পড়ো। তার কিছুক্ষণ পরই গহর, রুমা বেগম আর বিভোর বিনা শব্দে রুমে ঢুকলো আর গহর লাইটটা বন্ধ করে দিল। কি আপনাদের জাদু কেমন লাগলো? এবার বিভোর গিয়ে বিহানের কান ধরে টেনে আনলো। বিহান চোখ মুখ কুচকে তাকিয়ে রইল। বাহ, তুই দেখি শিক্ষার আলো আলোকিত একদম। বইয়ের পাতে প্রদীপ জ্বলে, লাইনটা সত্যি হয়ে গেল। গৌর লাইট বন্ধ করে দেওয়াই আধারে বিহানের বইয়ের মধ্য হতে আলো দেখা গেল। ব্যাস, আর কিছুই বুঝতে কারোর বাকি রইল না। বিজ্ঞানসম্মত জাদুটা আসলে কি? আজই আমি তোমার বাবাকে বলবো লোকের ছেলে বইয়ের মাঝে মুখ গুজে, আর আমার ছেলে ফোন। তোমার পড়াশোনা এমনি খারাপ হচ্ছে, তার মধ্যে আবার তুমি গণহারে লুকিয়ে ফোন ব্যবহার করছো। এই, তুই আমার বন্ধু না শত্রু রে? তুই তো হিন্দি সিরিয়ালের ভ্যাম ভাবি হয়েছিস। তোর নামে জেমিনাইতে সার্চ করলে দেখা যাবে মির্জাফরের সাথে তোর বংশগত যোগসূত্র আছে। হে আল্লাহ, এ বাড়িতে আমায় কেউ ভালোবাসে না। আমায় তুমি ধৈর্য দাও। এই, আমার বউকে একদম এসব বলবি না। আম্মা আব্বাকে আধারে রেখে পড়াশোনা ফাঁকি দেওয়া ছেলে আমার বউকে মির্জাফর বলে। তোমার কর্মকাণ্ডে আমি সত্যি খুব লজ্জিত বিহান। তোমার বাবার স্বপ্নকে বাস্তবায়ন না করে এভাবে সময় নষ্ট করছো। বিহান তার ভাইয়ের কাছে কিছু উত্তম মাধ্যম খাওয়ার পর পরিস্থিতি ঠান্ডা হলো। রুমা বেগম আরও ছেলেকে কিছুই বললেন না। রাতে খাবার সময়ে বিহান মুখ ফুলিয়ে বসে রইল, কেবল জোরে জোরে শব্দ করে চামচ প্লেটে নাড়াচাড়া করছে। তার এমন শব্দের উদ্দেশ্য যে লাল লীল হয়ে যাওয়া থমথমে অপমান আজ তা সবাইকে বুঝিয়ে দিতে হবে। এরই মাঝে সে ঘোরকে চোখ রাঙ্গানি দিয়ে চাপা শাসন করছে আর ঘোর ভিংচি দিচ্ছে। এই চাপা শাসনের ফলস্বরূপ বিভোরের থেকে মাথায় চাটি খাচ্ছেন স্বগচ্ছেপ। ওদের কাণ্ডের আগামাথায় কিছুই বুঝলেন না, শুধু নীরব দর্শনার্থীদের একজন হয়ে ব্যাপারটাকে নিরীক্ষা করলেন। রুমা বেগমের কানে কাছে হাস্যোজ্জ্বল চাপা কণ্ঠে শুধালেন, আমার বড় ছেলে এখন আগের চেয়ে বেশি প্রাণবহ হয়ে উঠেছে।
তুমি দেখেছো বিয়ের সিদ্ধান্তটা ওর জীবনে নেওয়া সঠিক সিদ্ধান্তের মধ্যে একটা ছিল। ছেলেটা অনেক কিছু সহ্য করেছে, এমন একজন সঙ্গিনী ওর ভীষণ প্রয়োজন ছিল। আলোর দিশারির বিভোরদের আলোকিত করে চঞ্চল বিভোরের এমন ধীর স্থির কর্মকাণ্ডে আমার স্বস্তি হচ্ছে। সে ছোট ভাইয়ের মতো কাজ করছে। বিভোর নিজের দীর্ঘ দেহ নিয়ে গহরের পথ আটকে দাঁড়ালো, কিঞ্চিত বিরক্তি প্রকাশ করে মেঘমন্ড কণ্ঠে বলল, এই দাঁড়াও, আমি আমার কথার উত্তর এখনো পাইনি কেন? গহরের কাছে রীতিমতো এটা শীতল কণ্ঠস্বরের হুমকি স্বরূপ লাগলো। কোনো আর্জি আবেদন না, না কোনো প্রশ্ন। সেও নিজের ঠাট বজায় রাখার সিদ্ধান্ত নিল, বিভোরকে পুরো দস্তর অগ্রাহ্য করে। দেখবো, ভাববো, কাল বা পরশু কিছু বলবো। বলে মুখ ভেঙচি কেটে অপর পাশে হাঁটাত হলো। বিভোর পুনরায় তার পথ আটকে দিল। এবার বেশ ভালো মতো পথ আটকে দাঁড়ালো। অভ্যন্তরে নিজের রকচটা স্বভাব বহাল রেখেই উপরে গম্ভীর রূপ ধারণ করে বলল, আবার কাল পরশু বলছো কেন? এটা ঠিক হচ্ছে না, চিটিং এটা। শ্রবণ গ্রন্থে আকুলি বিকুলি করছে। হলে হলো, এখানে প্রেম নিবেদনের কোনো নিয়ম টিয়ম ছিল নাকি? আপনি তো মশাই ক্রেডিট নিতে লেগে আছেন। আপনার আপনার তো ওই বাড়ির মেয়ে আছেই, যান না তাকে বন্ধু হতে বলুন। আমার এত সময় নেই, আর নিজের থেকে বয়সে 7 বছরের বড় বুড়ো লোকের সাথে কে বন্ধুত্ব করতে চাইবে? বিভোরকে কি সুন্দর তরল গলায় বুড়ো বলে ময়ূরের মতো পেখম মেলে হেঁটে চলে গেল গহর। অপমানে মস্তিষ্ককে 2-4টে চড় থাপ্পড় দিতে ইচ্ছে হলো। কেন চোরটার সর্বস্ব লুটিয়ে নিয়ে রাস্তায় দৌড়াতে শুরু করলে? তার শরীরে আলস্য জেঁকে বসে। রাতে গহর ঘুমাতে গেল। রুমটা আজকে বেশি ঠান্ডা লাগছে, তবে ভালো লাগছে। ঘুমাতে আরাম হবে আজকে। গহর স্বপ্নে দেখলো একটা হাত তাকে খুব জোরে ধরে আছে। অন্ধকারে ছায়ামূর্তির চেহারা সে দেখতে পাচ্ছে না। হাতে খুব ব্যথা হচ্ছে, মনে হলো এখনই মাংস খসে পড়বে। গহর পালানোর চেষ্টা করছে সেই বিশাল আকৃতি থেকে। সে দৌড়ে দৌড়ে চলে গেল এক ঝর্ণার কাছে। আর গলাটা বড্ড শুকিয়ে গেছে, যেই না পানি পান করার জন্য হাত বাড়াতে চাই, অমনি পিছন থেকে কেউ তাকে ধাক্কা দেয় আর সে অতলে হারিয়ে যায়। পড়ে যেতে যেতে সে একটা অতি পরিচিত মুখ দেখতে পেল। এক সর্বনাশা অবয়। হৃৎপিণ্ডের গতিবৃদ্ধি হলো, বুকটা ধপ করে উঠল যেন। প্রচন্ড চমকে ঘুম থেকে ওঠে, ঘামে ভিজে গেছে পুরো পিঠ গলা। আজকে আবার অনেকদিন পর এমন দুঃস্বপ্ন, আচমকাই আক্রমণ। সাইকোলজি বলে বেশি ঠান্ডা রুমে ঘুমাতে গেলে দুঃস্বপ্ন দেখার সম্ভাবনা বেশি থাকে। তাহলে কি তাই হলো, নাকি পুরনো সেই কাহিনী যে ধরে এমন হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। আবার সাইকোলজি এটাও বলে যে মেয়েরা ছেলেদের থেকে তুলনামূলক ভয়ঙ্কর স্বপ্ন বেশি দেখে। হাতটা দেখলো, সেই অবয়ের স্পষ্টতা কম ছিল, তবে মনে হলো হাতের কবজিতে তার স্পর্শ স্পষ্ট ছিল। সারা রাত ঘুম হয়নি গহরের। বুকে কেমন একটা অস্থিরতা অনুভব হচ্ছে। অজানা কোনো আক্রমণের ভয়ে কুকড়ে উঠছে মন। ক্রমে ক্রমে হাত পা কাঁপছে। ভোরবেলা নামাজ শেষে রুমের বাইরে গেল। এখনো সূর্য উদয় হয়নি। উদ্দেশ্য 1 কাপ কফি খাওয়ার। এখন কেমন যেন ঘুম ঘুম ভাব পাচ্ছে। ভোরের শীতল বাতাস খালি গলাটা ছুঁয়ে গেল। মনে হলো দুঃস্বপ্নের রেশ এখনো বিদ্যমান। এখন ঘুমালে সকালে উঠতে বেশি দেরি হয়ে যাবে। বাড়ির পুত্রবধূ হিসেবে বেমানান। সে ধীর পায়ে মাথায় ওড়না চেপে রান্নাঘরের দিকে গেল। বিপরের রুমের সামনে দিয়ে যেতেই পিছন থেকে দুটো রুক্ষ হাত তাকে গহরকে চেপে ধরলো, একটা কোমরে আরেকটা মুখে। কানে ফিস ফিস করা কণ্ঠস্বরে কিছু কথা ভেসে এলো। কথাগুলো শুনে গহরের লজ্জায় মুখের আতল থমথমে হলো। অনুভূতিরা সুরসুরি দিল মনে, নীল প্রজাপতি হয়ে। জানতাম ধরলে চিৎকার করবে। আমার ইংলিশ পড়তে খুব বিরক্তি লাগতো, বিশেষ করে প্যারাগ্রাফ। কিন্তু আজ দ্য বেনিফিটস অফ অ্যান আর্লি রাইজার এর মর্ম বুঝলাম। সকালে না উঠলে তোমার এই এলোমেলো লম্বা চুল আর ফুলে থাকা তেল চকচকে মুখটা কি করে দেখতাম। চলো যাই। এ কি, কোলে তুলছেন কেন? কোথায় যাবো? আমার পা আছে, ছাড়ুন। এখন চিৎকার করলে আম্মা আব্বা শুনতে পাবে। এতে আমার লজ্জা না লাগলেও তোমার কিন্তু লজ্জায় পড়তে হবে এলো বেশি। আল্লাহ, কি অসভ্য এই লোকের কথাবার্তা। ছাড়ুন, সকালে শরীরচর্চা করতে হয়, প্রেম চর্চা না। শরীর চর্চা করে দেহ গঠন করে কি লাভ? তুমি আকৃষ্ট করে ছোট্ট একটা হ্যাঁ শুনতে পারছি না। যদি তুমি সুযোগ দাও শরীর চর্চাটা নিয়মিত হবে, কিন্তু কথা দিলাম। আপনি এমন ধরনের ডাবল মিনিং কথাবার্তা বলতে পারেন? তুমি বুঝতে পারলে আমার বলতে দোষ হলো বুঝে। এখনো পূর্বের অম্বরে রবির দেখা মেলেনি। ঠান্ডা একটা পরিবেশ
তনু যেন ভারমুক্ত হয়। হালকা আধার আবার ছাই আর লাল আভায় আকাশটা রাঙা হয়ে আছে, যা দেখতে চঞ্চল সরুষি শাড়ির আঁচলের মতো এলোমেলো লাগছে। থেকে থেকে হাসনাহেনা ফুলের মিষ্টি একটা সুবাস নাকে দোলা দিচ্ছে। কিছু কিছু পাখি দু একবার ডাক শুনতে পাওয়া যাচ্ছে নগরীর যান্ত্রিক জীবনের বাড়তি পাওনা হিসাবে। বাড়ির সামনে রাস্তায় কিছু কিছু গাড়ির চলাচল শুরু হয়েছে, যা কর্মব্যস্ততার ইঙ্গিত। দক্ষিণ দিকের বড় শিমুল গাছের উপর দুটো কাক কাকা করে গ্রামের বাপ চাচাদের মতো নিজেদের ভাগ রক্ষার দাবি করে চলেছে। হয়তো শিমুল ফল হয়েছে, তাই ওগুলোতে ঠোকর দেওয়ার জন্য বেচাদের মাঝে এত ঝগড়া। একটা কাক অবশ্য শান্ত, যাকে বিভোরের ফুপু কাক মনে হলো, যার সম্পত্তির অংশ দোলাচলের পেন্ডুলাম রূপে ঝুলে থাকে। হাসি পেয়ে গেল। রাতে হালকা বৃষ্টি হয়েছিল, তাই চারপাশে আজ একটু বেশি শীতলতা অন্যান্য দিনের তুলনায়। অম্বরে এখনো টুকরো টুকরো ধূসর মেঘেরা ছুটে চলেছে দুষ্টিমি করা শিশুদের মতো। গহরের আপাতত সেদিকে কোনো খেয়াল নেই। অন্য সময় হলে হয়তো ছাদের আনাচে কানাচে ঘুরে দেখত কোথায় কি ফুল ফুটেছে, কোন গাছে পাখি আছে। আকাশের রং কত সেকেন্ডে পরিবর্তিত হলো, কিন্তু সে বর্তমানে এক দৃষ্টিতে উপরে তাকিয়ে আছে। তৃষ্ণার্ত চোখের এক নজর দেখে যাচ্ছে তার শ্যামবনের পুরুষকে। বাতাসে বিভোরের সামনে চুলগুলো হালকা উঠছে, চিকন ভুরুজোড়া টান টান করে আছে। মুখে কোচা কোচা দাড়ি, সেগুলো ছেটে পরিপাটি করে রাখা। হালকা গোলাপি রঙা ঠোঁটের আগায় ঝুলছে এক টুকরো পরিতৃপ্তির হাসি। হলদে শার্টের বুকের দিকটায় দুটো বোতাম খোলা, যাতে শ্যামলার রোমশ বক্ষ দৃশ্যমান। গোহরকে কোলে বসিয়ে বুকে জড়িয়ে ধরে বসে আছে সে। চোখ জোড়া বন্ধ করে আছে, যেন কল্পনার রাজ্যে পাড়ি দিচ্ছে। এভাবে আর চোখে দেখছো কেন লোকেশে? চোখে চোখ রেখে দেখো, এই সম্পূর্ণ মানুষটা তো তোমারই। গোহর যেন বাকরুদ্ধ হলো। মনের বাগানে এক ঝাঁক পাখি জোরে শব্দ করে ডানা ঝাপটে উড়ে চলে গেল। মনে বসন্ত বাতাস দোলা দিয়ে গেল। এক ঝাঁক পুষ্প বর্ষণ করে তার সুবাস ছড়ালো মন কাননে। গোহরের গাল টকটকে হয়ে উষ্ণতা ছড়ালো। বিপদ তাকে আর ঘাটালো না। শান্ত নদীর যেমন মধুর ধ্বনি, আজ তার আওয়াজও তেমনই ঠেকছে। সে তাকে লজ্জাবোধ হতে মুক্তি দিতে বলল। অনেক দিন ধরে স্বপ্ন দেখেছি নিজের স্ত্রীকে এভাবে জড়িয়ে ধরে কোন একদিন সূর্যোদয় দেখব, তবে এর সেটা যে উপরওয়ালা এত জলদি পূরণ করবেন তা ভাবেনি। গোহর রিনরিনে কণ্ঠস্বরে বলল। আপনি কিভাবে জানলেন আমি আপনার দিকে তাকিয়ে আছি? আমি তো মানে ওই অন্যদিকে ছিলাম আর কি। চুপ করো, এত অন্তর্মধ্যে কেন তুমি? দেখো সামনে তাকাও, এখনো সূর্য উঠবে। কয়েক সেকেন্ডের মাঝে সূর্যোদয় শুরু হলো। বিভোরদের বিল্ডিং এ 6 তলা, আর তার পূর্ব দিকে 2টা বড় বড় 10 তলা দালান আছে। ওই দালান দুটোর মাঝে অনেক ফাঁকা জায়গা, আর তার পিছনের দিকে আছে একটা বড় মাঠ। সেখানে মূলত সকালে লোকজন হাঁটে আর বিকালে বাচ্চারা খেলা করে। ওই ফাঁকা মাঠের জন্যই সূর্যোদয় এই বিল্ডিং থেকে এত ভালোভাবে প্রত্যক্ষ করা যায়। সোনালির মিশেলে লাল কমলা আভা মুহূর্তের মাঝে ধরণীকে আলোকিত করল। বিভোর গোহরের কপালে কিছুক্ষণ সময় নিয়ে ভালোবাসার উষ্ণ পরশ এঁকে দিল, আর গোহরের সারা শরীর যেন জমে বরফ হয়ে গেল। তার লোমকূপে যেন একটা বৈদ্যুতিক ঝটকা খেলে গেল। সে উঠে চলে যেতে চাইলে বিভোর তাকে চেপে ধরে রাখলো। হালকা তন্দ্রাচ্ছন্নের মতো মনে হলো। আল্লাহকে হাজার শুকরিয়া, আমার আধার হৃদয়ের বাগানের একটি কাঁটাযুক্ত বৃক্ষকে উপড়ে ফেলে সূর্যোদয়ের আভাতে নতুন চারা জন্মানোর জন্য আমি এই চারাকে একটু যত্ন করে বৃক্ষে রূপান্তরিত করব, ফোটাবো ভালোবাসার পুষ্প। গহরের সারা শরীর ঠান্ডা হয়ে আসছে ক্রমশ, আর চোখের পাতায় ভারী ভারী লাগছে। এই কথাগুলো এমন জাদুগরি কেন ঠেকছে শ্রবণে? বাড়ি হয়ে আসা শরীর নিয়ে কখন যে ঘুমিয়ে গিয়েছে তার খেয়াল নেই। ঘুম ভাঙতে নিজেকে একটা অন্য রুমে খুঁজে পেল। বাইরে এখনো ঝুম বৃষ্টিপাত হচ্ছে, কেমন একটা অন্ধকারে ঘেরা শীতল আবহ। আবার কি তাহলে দুঃস্বপ্ন দেখছে? কোথাও থেকে একটা শব্দ হলো। না, এটা স্বপ্ন নয়। চারিদিকে চোখ বুলিয়ে দেখলো এটা তার রুম না। জং ধরে যাওয়া মস্তিষ্ক কিছুক্ষণ পর বুঝতে পারলো এটা বিভোরের রুম। যে রুমে আগে লুকিয়ে লুকিয়ে আসতো, সেই রুম আজ তার অধিকার। নিজের মোবাইল খুঁজতে শুরু করলো। অবশেষে মোবাইল নিয়ে দেখলো বেলা 11:33 বাজে। কি সর্বনাশ, আমি বিভোরে কোলে ঘুমিয়ে পড়েছিলাম। ছি, এমন ঘুম কাতরে কবে থেকে হলাম আমি? বাড়ির বউ হয়ে 11:30 পর্যন্ত নাক ডেকে ঘুমাচ্ছিলাম আমি। আমার শাশুড়ি মা তো মিষ্টি কেন? সবার এমন একজন দরকার জীবনে আসলে।
মোবাইল অন করতে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনে চোখ গেল। সেখানে দেখতে পেল রাস্তার মাঝি নামক আইডি হতে কতগুলো মেসেজ এসেছে। অফিস থাকার কারণে বাধ্য হয়ে তোমার ছেড়ে আসতে হলো। এমন অবস্থায় বউ রেখে কোনো ভদ্র পুরুষ মানুষের যেতে মন চাই দিবে না, কিন্তু কি করার বলো। একবার শুধু ছুটি পাই। আর সাবধান করলাম, আজ যদি তোমায় নিজের রুমে পাই তাহলে চোর ধরার জন্য নিজ বাড়িতে ডাকাতি করেই ফেলবো। নিজের খেয়াল রাখবে প্রিয়তমা। আর জ্বর কিভাবে হলো তার কারণ যেন বাকি আছে। রাতে দেখা হচ্ছে। উঠে গিয়েছো দেখছি, এখন কেমন লাগছে? দেখি দেখি, জ্বরটা আর নেই দেখছি। নাও মা, খিচুড়ি রান্না করেছি, খেয়ে কাপড় বদলে আবার ঘুমিয়ে পড়ো। আমার কি জ্বর এসেছিল আম্মা? তা কি তুমি জানো না? আমি যখন ভোরবেলা বিভোরকে ডাকতে এলাম দেখি ও তোমার মাথার ভেজা রুমাল চেপে বসে আছে। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। গৌর লজ্জাবোধ করলো, রিনরিনিয়ে কণ্ঠে বলল, আম, আসলে মা, আমি গায়ে হাত দিয়ে দেখি কপালে অনেক জ্বর আর সারা শরীর ঠান্ডা হয়ে আছে। জ্বর কি করে হলো মা? গৌর শক্ত করে রুমা বেগমকে জড়িয়ে ধরলো। চোখ দিয়ে অঝরে বাড়িধারা নামলো। মনে হলো এই মুহূর্তে কোনো কথা না, শুধু মা নামক এই সম্পর্কটার নিঃশব্দ স্নেহের উষ্ণটুকু শোষণ করতে চাই গৌর। রুমা বেগম বিচলিত হলেন, উদ্বিগ্ন কণ্ঠে বললেন, এ কি, শরীর বেশি খারাপ লাগছে? কি হলো? আমি বরং বিভোরকে ফিরে আসতে বলি। গৌর সজ্জল আঁখি মেলে ধরল রুমা বেগমের পানে, তার হাত চেপে বলল, আমার তো মা নেই। বাবা মারা গিয়েছে কয়েক বছর। কতদিন কেউ আমার ভালো করে খোঁজও নেয় না, মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে না আমি ঠিক আছি কিনা। আরে পাগলি, আমি তো তোমার মাই হই। এগুলো বলে আমায় পর করে দিচ্ছ তুমি? বিভোরকে বিয়ে করার পরের মুহূর্ত থেকেই তুমি আমার মেয়ে হয়েছো। আর কেঁদো না মা আমার। এখন খাবারটা শেষ করো দেখি, ভালো মেয়েটির মতো। মেয়ের চোখে পানি থাকলে যে মায়ের মনও কাঁদে। গৌরের মনে হলো যেন সত্যিকারের মা খুঁজে পেয়েছে। মায়েরা বুঝি এমনই মিষ্টি হয়, যাদের সংস্পর্শে দুঃখের বরফ গলে নদী প্রশান্তির নদী হয়ে যায়। বিভোরের রুমটা মাঝারি আকারের, দেওয়ালের রং সাদা, রুমের পর্দাগুলো সব গাঢ় সবুজ রঙের। সামনে বড় খোলা বারান্দা, বারান্দায় কিছু গাছ আছে আর একটা দোলনা। খাটের সামনে টেবিলে রাখা একটা ছোট স্নেক প্ল্যান্ট, তার সামনে খোলা জানালা। জানালা দিয়ে বাইরের ঝুম বৃষ্টিপাত ভীষণ সুন্দর লাগছে দেখতে। হালকা বাতাসে সে ভিজিয়ে যাচ্ছে জানালার পাড়। খাটের লাগোয়া জানালা জুড়ে লতানো মানি প্ল্যান্ট আর তার সাথে লাগানো ফেরি লাইট, পুরোটা ছাদের অংশ জুড়ে এঁকে বেঁকে লাগানো। নিশ্চয় রাতে দেখতে তারা ভরা আকাশের মতো দারুণ লাগে। বাম পাশে দেওয়াল জুড়ে বড় একটা বুক সেলফ আর তাতে অজস্র সাহিত্যের বই। সে আবার গিয়ে গৌর পড়ার টেবিলটাতে বসলো। পাশের ক্যাবিনেটে তাকে একটা ছবি ফ্রেম, কিন্তু সেটাতে জানালার মতো কপাট দেওয়া। সেটা খুলতে গৌর একটা ছবি দেখে চমকে গেল। এটা তাদের বিয়ের দিনের ছবি। ছবিটা তখন তোলা হয়েছে যখন তারা তাদের কাবিন নামে স্বাক্ষর দিচ্ছিল। ছবিটা কে তুললো? নিশ্চয়ই বিহান। বিভোরই বা কেন এটা এখানে রেখেছে? বিভোর কি তবে আমায় সত্যিই ভালোবাসে? এই নেত্র দৃষ্টি যদি সত্যিই আমায় ঘিরে থাকে, তবে তবে কি তার অতীত ঘোলাটে হয়ে যায়? আমি কি তবে তার জীবনে শুধু একটা পরিবর্তনের লালচে কিরণ? যদি সেই মেয়ে আবার ফিরে আসে তবে নিশ্চয়ই আমায় ছেড়ে দিবেন। এইসব মনে করতে গহরের বুক ভারী হয়ে এলো। নেত্র অতিক্রম করে দু ফোঁটা উষ্ণ সলিল ফোঁটা নেমে এলো কপল বেয়ে। রাগে অভিমানে শ্যামার মুখখানি যেন টকটকে হলো। ভাবলো কেন বাবা মায়ের আহ্লাদে আদুরে তুলতুলে পুতুল হলো না? কেন তারা এভাবে ছেড়ে দিল তাকে? আজকে বাবা থাকলে অন্তত আহ্লাদে আটখানা হয়ে বাবার বুকে মাথা দিয়ে অভিযোগের ফোয়ারা বইয়ে দিত। গহর অভিমানী অনুভূতিতে নিয়ে হাতের উল্টো পাশে চোখ মুছে বেরিয়ে গেল সে রুম থেকে। বিভোরের আদেশে সে পরোয়া না করে আর না বিভোরকে। সন্ধ্যার পর আবার জ্বর এলো, তবে এবার হালকা। রুমা বেগমের আদেশ অনুসারে ওষুধ খেয়ে রাত 8:30টার দিকে ঘুমাতে চলে গেল গহর। বিছানায় শুয়ে থাকার পর আজকের কথাটা ভালো করে গায়ে জড়িয়ে নিল, যেন ঠান্ডা না লাগে। কতক্ষণ অতিবাহিত হলো কে জানে। গহর ঘুমের মাঝে হাঁসফাঁস লাগছে, শরীরটা গরমে কেমন কুটকুট করছে। গলার দিকে কিসে যেন খোঁচা অনুভব হচ্ছে। ঘুমের মাঝে এসে বলে উঠল, আরে এত গরম কেন লাগছে? আমি ফ্যানের পাওয়ারটা
আর একটু বাড়িয়ে দিয়ে আসলাম না কেন? গৌর পাশ ঘুরে পা রাখবে অমনি দেখে বিভোর ফ্লোরে বসে খাটের সাথে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। গৌরের নড়াচড়া করে প্রলোভ করার দরুন তার ঘুম হালকা হয়েছে। সে শব্দহীন উঠে গিয়ে ফ্যানের পাওয়ার বাড়লো। সে গৌরের কাছে এসে বসলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো আলতো করে। এই, তুমি তো উঠে গিয়েছো প্রিটি গার্ল। ক্ষুধা লেগেছে নাকি? জ্বর বেড়েছে দেখি, কাছে এসে তো। বিভোর গৌরের অপেক্ষা না করে নিচে এগিয়ে গিয়ে কপালে গাল ঠেকালো। ঘোর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। না, জ্বর তো এখন নেই। একটা কথা বলো তো, তোমার ঘন ঘন জ্বর কেন হয়? এনি প্রবলেম? ইউ ক্যান শেয়ার উইথ মি। আমার আবার কি সমস্যা হবে? জানালা খুলে ঘুমিয়ে গিয়েছিলাম কাল, তাই রুম অনেক ঠান্ডা হয়ে গিয়েছিল। এর থেকেই জ্বর, আহামরি কিছুই না। আবার কাল 9টার দিকে ডক্টরের কাছে যাব। টেস্ট করানো দরকার তোমার। কোনো ধরনের ইনফেকশনও হতে পারে। যদি টাইফয়েড বা অন্য কিছু হয়ে থাকে, হতে পারে। তুমি তো প্রায় বাইরের ফুচকা খাও, আবার চটপটিও। আই ক্যান টেক অ্যান রিস্ক। আমার ফুচকা খাওয়ার কথা আপনাকে বিহান বলেছে তাই না? ওকে তো আমি। ওসব বাদ। তোমাকে না রুমে ঘুমোতে বলেছিলাম, এখানে কেন এসেছিলে? আমি কেন আপনার রুমে ঘুমোতে যাব? গৌরের আগে থমথমে মুখ। এই মুখ দেখে বিভোরের ভীষণ হাসি পেল। মন চাইল এই আদুরে মুরগির বাচ্চার মতো মেয়েটিকে একটু রাগিয়ে দিতে। অতিরিক্ত রাগে ফোলা নাকটা দেখতে আরো মায়াবী লাগবে। এই, এক মিনিট। তোমার কি আমার চুমু খেয়ে জ্বরটা এলো নাকি? আই ক্যান নট বিলিভ দিস। তোমার শরীর এত দুর্বল, কপালে একটা শুকনো চুমু দিয়ে অবস্থা। শুধু কপালে চুমু দেওয়াতে এত জ্বর? লাগামহীন কথাবার্তা যত। আপনার মুখ বন্ধ রাখুন আর এখান থেকে চলে যান তো, ঘুমাবো আমি। এখন তুমি রাতের খাবার খাবে, খেয়ে তারপর ঘুমাতে হবে। গহরের মানা করা সত্ত্বেও বিভোর কিছুক্ষণ পর ভাতের থালা হাতে ফিরল। গরম ভাত, তার সাথে পুঁটি মাছের তরকারি আর ঝালঝাল ঘন ডাল। গৌর হাত ধুতে যাবে তখন বিভোর তার হাত টেনে ধরল। এই, কোথায় যাচ্ছ? আমি খাইয়ে দিব। আমার তো জ্বর হয়েছে, হাত পা কেটে বা ভেঙে যায়নি তাহলে? আমার মনে চাইলেও নিজের স্ত্রীকে খাইয়ে দিব। তোমাকে কৈফিয়ত দিব কেন? তোমার যত্ন নেওয়াকে আমি দায়িত্বের মাঝে সীমাবদ্ধ রাখতে চাই না। এটাকে আমার প্রিয় অভ্যাসে পরিণত করতে চাই। চুপচাপ খাবার খাবে এখন। বিভোর গহরকে ভাত মেখে মুখে তুলে দিচ্ছে। গহর মনে মনে আবার ভাবলো, এই লোকটা তাকে কত যত্ন করে, তাকে মিথ্যা নাকি দায়িত্ববোধ? দায়িত্ব হলে তার ভীষণ কষ্ট হবে, কেননা গহরের হৃদয় মাঝে বিভোর ইতিমধ্যে ঘাটি গেড়ে বসে আছে। তবে তাও ভালো লাগছে যে অন্তত অনেকেই আছে এখন তার, যারা তার খোঁজ খবর নেয়। যাও, এখন ভালো মেয়ের মতো ঘুমিয়ে পড়ো। এখন ঘুম আসবে না, আপনি তার থেকে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি আজকে সারাদিন ঘুমিয়েই কাটিয়েছি। আমি অফিস থেকে আসার পর ঘুমিয়েছিলাম। আচ্ছা, গল্প করি তাহলে কেমন হবে? তোমার জীবনের একটা মধুর স্মৃতি ঘটনা যে তোমাকে আজও উৎফুল্ল করে তা আমার সাথে শেয়ার করো, আমিও বলবো। গৌর অপলক তাকিয়ে রইল বিভোরের দিকে। কি সুদর্শন এক অবয়ব তার। তবে সে কোন ঘটনার কথা বলবে, সে কি বুঝবে সেই ঘটনার মানে? তার মাঝে মেশানো ইঙ্গিত কি সে বুঝতে পারবে? গৌর খাটে বসেছে, বিভোর তাকে আলতো হাতে জড়িয়ে ধরে বসা। সে হাসি মুখে সম্মুখে তাকিয়ে বলা শুরু করলো। আমি যখন কলেজে প্রথম বর্ষে পড়ি, ঘটনাটা তখনকার। ওই দিন আমি আমার টাকার ব্যাগটা হারিয়ে ফেলেছিলাম। কলেজ থেকে কিছু দূর আসতেই আমি যখন দোকান থেকে কিছু কিনতে যাব, বুঝলাম আমার টাকার ব্যাগটা হারিয়ে গেছে। আমার মাথা ঘুরে উঠেছিল তখন। ব্যাগে প্রায় 2000-এর মতো টাকা ছিল আমার জমানো। আর টাকা হারিয়ে যাওয়ার মতো দুঃখজনক আর কি হতে পারে? ছুটে গেলাম কলেজে, প্রতিটা কোণে উল্টে পাল্টে দেখলাম। খালাদেরকেও জিজ্ঞেস করলাম, কিন্তু পেলাম না। অনেক খুঁজে কোনো লাভই হলো না। এইদিকে খুঁজতে খুঁজতে প্রায় 5:30 বেজে যাওয়ার পর আমার খেয়াল হলো আমায় বাসায় ফিরতে হবে। আর শীতকাল হওয়ার কারণে অন্ধকার নেমে আসা শুরু হয়েছিল। আমি তড়িঘড়ি করে বাসায় ফেরার চেষ্টা করছিলাম। আমার কাছে সেই পরিমাণ টাকাও ছিল না যে আমি রিক্সা ভাড়া মিটিয়ে দিতে পারবো। তারপর দুরু দুরু বুক নিয়ে হাঁটা শুরু করলাম। এক পর্যায়ে মাঝ রাস্তায় আমায় কিছু কুকুর তাড়া করলো। আজানের সময় হওয়ায় আশেপাশে তেমন কেউ ছিল না যে আমি কাউকে ডাকবো বা কেউ আমায় হেল্প করবে। কুকুরগুলো প্রচন্ড ক্ষিপ্ত ছিল কোনো অজানা কারণেই। আর আমি তো ভয়ে ছুটতে গিয়ে হোঁচট খেয়েই ব্যথা পেলাম। তারপর আর ওঠার মতো বলই ছিল না। বোকা আমি সেখানেই বসে কাঁদতে লাগলাম। আমার সালোয়ারের হাঁটুর দিকে ছিঁড়ে গিয়েছিল আর সেই স্থান ছুঁড়ে গিয়ে বেশ রক্তপাতও হচ্ছিল সেখানে। কান্না, শরীরে কিছু জায়গায় আঘাত আর ভয় সবটা মিলিয়ে মাথায় প্রচন্ড যন্ত্রণা হচ্ছিল। কেননা ছোট থেকে মাইগ্রেনের সমস্যা আছে আমার। তখনই একজনের কণ্ঠ শুনতে পেলাম। সামনের দিক থেকে
বাড়ানো একটা হাত দেখতে পেলাম আমি। তুমি হয়তো অনেক ব্যথা পেয়েছিলে, তাই না? ইস, আজ যেমন ভাবে আছে, সেদিন আমার উপস্থিতি যদি তেমনটা হতো। বড্ড আফসোস হচ্ছে আমার। তাই নাকি? সেটা সময়ই বলে দিবে প্রধান সাহেব। তারপরে কি করে বাসায় গেলে? একটা ছেলে আমাকে হাত ধরে দাঁড় করালো। আমি তখনও কাঁদছি। ছেলেটা আমার ব্যাগ তার কাঁধে নিল, তারপর হাত ধরে আমাকে রাস্তার ওপাশে নিয়ে গেল। সামনের একটা ওষুধের দোকান থেকে ওষুধ কিনে দিল, আর রিক্সা করে বাড়ি পৌঁছে দিয়েছিল। সেই পুরুষ আমার প্রথম পছন্দ। তার ওই যত্নটুকু সারা জীবন মনে রাখার মতো। আর তারপর এটুকু বলেই গহর দীর্ঘশ্বাস ফেল, প্রসন্নতার মুখ বয়ে। সে ধাতস্থ হয়ে পুনরায় বলতে যাওয়ার আগেই বিভোরের চেহারার দিকে তাকালো। মুখ কুঁচকে আছি, চোখে শীতলতার মাঝেও চাপা তীক্ষ্ণতা। কাটা কাটা রাগ যেন আরো চেপে যাচ্ছে ভেতরটা। শীতল অথচ রসপূর্ণ নজর তার গহরের দিকে। একটা অজানা পুরুষের জন্য আজও তার স্ত্রীর কৃতজ্ঞতায় চোখ চিকচিক করছে। তা ঠিক নিতে পারল না। ক্রোধার ঈর্ষায় চোয়াল টান টান হলো, তবু মুখ ফুটে কথা বলার ইচ্ছে হলো না। ছেলেটাকে তা জানার কৌতূহল বিভোরকে ধৈর্যহীন করে তুলছে। অন্তঃকরণে ঈর্ষা নামক শীতল বাতাস বইছে। বিভোর এতটাই ঈর্ষান্বিত বোধ করলো, মন চাইল সেই অজানা পুরুষকে তার স্ত্রীকে ছুঁয়ে দেওয়ার অপরাধে পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিতে। গহর রাগে পাংশুটবর্ণের তার মুখশ্রী অবলোকন করে হেসে ফেলল। বিভোর মেঘমন্তর কণ্ঠে বলল, তোমার ধারণা এমন যত্ন আর কেউ করতে পারবে না? সে একজন, তাই তো? আমি কি এমনটা আমার শব্দের মাঝে উচ্চারণ করেছি? শুধু বলেছি কেউ একজন আমার সাহায্য করেছিল, যখন কেউ পাশে ছিল না আমার তখন। তাহলে এই একদিনের যত্ন তোমার হৃদয়ের মাঝে গেঁথে আছে কেন? আমি যা করি তা কি দায়বদ্ধতা তোমার কাছে? দুজনে কিছু বলতে যাবে তার আগে বাইরে কিছু চিৎকার চেঁচামেচি শোনা গেল। ফজরের আজান দিতে এখনো বেশ অনেকটা সময় বাকি, তবে এই চিৎকার কিসের তা বোঝা গেল না। বিবর রুমে জানালা দিয়ে উকি দিয়ে দেখলো নিচে অনেক লোকজন জড়ো হয়েছে। তখনই তাদের দরজাতে রুমা বেগম টোকা দিলেন। কি হয়েছে আম্মা, এত চেঁচামেচি কেন? বাইরে নাকি চুরি হয়েছে, আমাদের সামনের বিল্ডিং এর দারোয়ান আহত। তুমি বাবা চলো একটু। আরে কি বলছেন আম্মা? মনে হচ্ছে চা হতো। চলো দেখি। আমিও যাব, দেখি কি হয়েছে। তুমি কেন যাবে? এমনিতে অসুস্থ। না, তোমার নেওয়া যাবে না। গৌরের জেদের কাছে হেরে গিয়ে শেষমেশ তাকে নিয়ে বের হলো বিভোর। গৌরের হাত ধরে রেখেছে বিভোর, এত শক্ত করে যেন ছেড়ে দিলে বেলুনের মতো মুক্ত গগনে তার অবস্থান হবে। তার নিচে গিয়ে দেখলো দুই বিল্ডিং এর প্রায় সবাই নিচে নেমে এসেছে, আর তাদের মাঝে বেশ কৌতূহল। শওকত সাহেবের এই 6 তলা দালানের সামনেই আছে 15 তলা বহুতল ভবন। শওকত সাহেব অবাক হলেন আজকের কাণ্ডে। ভাই ভাবির মৃত্যুর পর এই এলাকায় এসে বাড়ি করেছিলেন তিনি। তাদের 4 জনের ছোট সংসার তো এখানেই শুরু হয়েছিল। প্রথমে 1 তলা থেকে শুরু করে এখন 6 তলা দালান। শওকত প্রধান, তার স্ত্রী রুমা আক্তার আর 2 ছেলে বিভোর আর বিহান সহ প্রায় 20 বছর ধরে এখানেই থাকছেন। কিন্তু এলাকায় এমন ভয়াবহ চুরি বা এমন হতাহতের ঘটনা আগে হয়নি। মাথা ভালো করে কাপড় দিয়ে বিভোরের সাথে নিচে এসেছে গহর। কৌতূহলী চোখে পরখ করলো রাস্তার মাঝে প্রায় 5-6 জনের মতো বাধা। তাদের প্রচুর মারধর করা হয়েছে। এর মধ্যে দারোয়ানকে নিয়ে বিহান সহ কয়েকজন হাসপাতালে গিয়েছে। গহরের জ্বর, তাই বিভোর থেকে গেছে। গহর ওদিকে মুখ ঘুরিয়ে দারোয়ানের এমন পরিস্থিতি দেখে আফসোস করছিল। ঠিক তখনই একটা মেয়ের কণ্ঠ শুনল। বিবর ভাই, জানেন কাহিনী কি? না, জানি না। তুমি জানো? তখনই গহর পিছন থেকে কারো ধাক্কায় বিভোরের কাঁধ শক্ত করে ধরে দাঁড়ালো। মেয়েটা অবাক চোখে তাকিয়েছিল, যেন কোনো এলিয়েন মাত্রই নিজের স্পেসশিপ থেকে টুপ করে বিভোরের কোলে এসে পড়েছে। মেয়েটা বিভোরের কি হয় তা নিয়ে যেন তার আজকের বিশেষ উদ্বেগ আপাতত। দারোয়ান চোর সব গলে গেলে যাক না, কিন্তু কি এই মেয়ের উদ্দেশ্য তা কি জানা যেন তার জন্য জরুরি। তারপর নে টুকটুকে হলুদ 3 পিস, ওনার খুট আঙ্গুলের ডগায় পেঁচাতে পেঁচাতে গহরীকে গোয়েন্দাদের নজরে পর্যবেক্ষণ করতে লাগলো। ভাবটা এমন ছিল যেন সে সর্বভঙ্গ কাক আর বিভোর তার চুরি বিদ্যার কষ্টে অর্জিত মাংসের টুকরো, আর গহর ধূর্ত শিয়াল তার মাংসের টুকরো নিয়ে পালিয়েছে। গহরের মনে প্রশ্ন জেগে, কি তার এহেন দৃষ্টিপাতের উদ্দেশ্য? ঈর্ষা, বিস্ময়, নাকি অন্য কিছু? কতবার বলেছিলাম নিচে না আসতে। এখন দেখো, মাথা ঘুরছে না তো? খারাপ লাগছে?
জ্বর হলো নাকি আবার? আরে না, কিছুই হয়নি। আপনি এতটা উদ্বিগ্ন হবেন না তো বিভোর। বিভোর। গহরের আহ্লাদেশ্বরের নামটা বেশ আদুরে ঠেকলো বিভোরের কাছে। প্রেমপূর্ণ চাহনি নিক্ষেপ করে তাকিয়ে আছে তার প্রিয়তমার দিকে। অথচ গহর আর চোখে তাকালো মেয়েটার দিকে। মেয়েটা ভীষণ সুন্দরী, ফর্সা, ছোট গোলগাল মুখ, দাগমুক্ত উজ্জ্বল চেহারা, উচ্চতায়ও একদম ঠিক লাগছে। এক কথায় বলতে গেলে পারফেক্ট। মেয়েটা গহরকে বেশ খানিকক্ষণ পর্যবেক্ষণ করে কি বুঝলো কে জানে, কৌতূহলী হয়ে বলল, আরে তুমি বিহানের প্রেমিকা না? তোমাকে অনেকবার এখানে দেখেছি। তুমি কি এখন এখানেই থাকতে শুরু করেছো? গৌরের রাগের আগুন চচ্চর করে বেড়ে গেল। মনে হলো এই মেয়ের এত লাগামহীন বাক্য আর অতিরিক্ত কৌতূহলের জন্য তাকে এক বাটি ছাগমুট্টের স্যুপ খাইয়ে দেওয়া উচিত। এমন সিসিটিভিতে বাচাল পড়া চিকিৎসা বাংলার বউ ছায়াছবি স্টাইলে করা উচিত। বিহানের প্রেমিকার জন্য বিভোরের কেন দর্দ উতলে উঠবে? সেই মেয়ের এই কথা শুনে বিভোরের মুখ হা হয়ে গেল। নিজের গালে কষে দুটো জ্বর বসানোর ইচ্ছে কোনোভাবেই দমনকৃত না। একই তো গহরকে এই মেয়েও বাসায় আসতে দেখেছে, অথচ বিভোরের চোখও পড়েনি কোনোদিন। আর ও কিনা বলল প্রেমিকা, বিহানের প্রেমিকা। এই মেয়ে চশমা পরো এত কিভাবে দেখে? বিভোরের মন চাইলো মেয়েটাকে সামনে ডোবাই চুবানি দিতে। চোখ মুখ কুচকে বলল, না, ও বিহানের প্রেমিক হতে যাবে কেন? আমার স্ত্রী। ওর নাম সাজিয়া সুলতানা গওহর। আর গওহরও ঝিনুক ওই পশ্চিম পাশের বাসায় থাকে। কেমন আছেন আপনি? মেয়েটা যেন কথা বলতে ভুলে গেল আর বিভোরের দিকে এমন করুণ নজরে তাকালো যেন বিভোরের বিয়ে করাটা একটা অপরাধ, চরম অপরাধ, সীমাহীন অপরাধ। এমন অপরাধের দায়ে তাকে মাউন্ট এভারেস্টের চূড়ায় তুলে ধাক্কা দিয়ে ফেলে দিলেও কম হবে। একবার নজর ফিরিয়ে পুনরায় গহরের দিকে তাকালো। এর চাহনি যেন ভস্য করা চাহনি ছিল। মেয়েটা চোখ ফিরিয়ে বলল, ভালো আছি। ও, তাহলে এ কারণে তুমি এখানে? আমরা জানতাম না কেউ এই বিয়ের কথা। কংগ্রেচুলেশনস। কথাগুলো বলে ঝিনুক নামের মেয়েটা দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। তার পদজোড়া এত দ্রুত স্থানান্তরিত হলো যে আশেপাশের 20-25 জোড়া উৎসুক দৃষ্টি এই নব দম্পতিকে ঘিরে বলয় তৈরি করলো। ঘোর প্রথম দেখাতেই মনে মনে মেয়েটাকে একটা নাম দিয়েছে, তা হলো সামুদ্রিক সিসিটিভি। মেয়েটার এমন শস্যব্যস্ত হয়ে যাবার পানে তাকিয়ে কোহর হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। বিপর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি এমন পাগলের মতো হাসছো কেন? আমাকে বলো, আমিও হাসতে চাই। গোহরের মধ্যে এক সরল শিশু সত্তার বসবাস আছে। তার জোরেই গোহর হাসতে হাসতে বিভোরের কাঁধে হাত রেখে বলল, দেখেন না বিভোর, ওই সামুদ্রিক সিসিটিভিটা মনে হয় সারাদিন এই বাসার দিকেই তাকিয়ে থাকে আর আপনাদের উপর নজর রাখে। ভালোই আপনারা বিনা পয়সার সিসি ক্যামেরা পেয়ে গিয়েছিলেন। এই রে, আমি সবকিছুর উপর পানি ঢেলে দিলাম। ভালো হয়েছে, ওই শাকচুনির শিক্ষা হয়েছে। চুলগুলো ছিঁড়ে চচ্চড়ি বানানো উচিত। পরপুরুষদের দিকে এত কিসের নজর? হ্যাঁ, আমায় কিনা বলে বিহানের প্রেমিকা। এখন এসে দেখলো ওর না হওয়া প্রেমিকের প্রেমিকা আমি। গোর এতক্ষণ আশেপাশের অবস্থান, স্থান, কাল, পাত্র সব ভুলে এতগুলো কথা এক নাগারে বলে গেল। বিষয়গুলো মস্তিষ্কের রেজিস্টার খাতায় দাখিল হতে খানিক সময় নিল হয়তো। কিছুক্ষণ পর বুঝতে পারলো তার বেফাস কথাগুলো বিভোরের সামনে বলে ফেলেছে। আর বিভোর তার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, মুগ্ধতা আর কৌতূহল মিশ্রিত নজর। গোহর বলল, চলুন চলুন, আমরা উপরে যাব, আজান দিয়েছে, নামাজ পড়ে ঘুমোতে হবে। আরে এত তারা কিসের প্রেমিকা? এই যে, জানতাম আপনি কথা ধরবেন। আমি কথাগুলো রূপক অর্থে ব্যবহার করেছি, আর কিছুই না। তুমি যেভাবেই বলেছ আমি কিন্তু সিরিয়াসলি নিয়েছি। আমি তার মানে উত্তর পেয়েছি না? আরে চলুন না, আমি একটা শুধু শুধু। গহরের জোরপূর্বক আচরণে সে আর বিভোর সহ সবাই উপরে চলে এলো। বিহান ক্লান্ত হয়ে হাসপাতাল থেকে ফিরেছে, তাই ঘুমাবে। পরে এর থেকে ঘটনা শুনবে বলে সবাই যার যার রুমে চলে গেল। বিভোর গহরের রুমে প্রবেশ করেছে টুপি মাথায়। গহর কড়া কণ্ঠে প্রশ্নবান ছিল, আপনি এখানে কেন? আপনার রুমে যান, আমি উত্তর দিইনি এখনো। বিভোরের আহ্লাদে গদগদ করা কণ্ঠস্বর রসিয়ে রসিয়ে বলল, আমি শুধু নামাজ পড়তে এসেছি। প্লিজ প্লিজ এখন না করো না। নামাজ পড়তে বাধা দিলে পাপের ভাগীদার তুমি হবে কিন্তু। নামাজ শেষে বিভোর কিছু দোয়া পড়ে ফদিল গহরের গায়ে। কি দোয়া বলেন আর কি বলেন বিড়বিড় করে? আল্লাহর কাছে দোয়া করলাম
যেন তোমাকে বদনজর থেকে দূরে রাখে। ওই সামুদ্রিক সিসিটিভি যদি বদনজর দিয়ে দেয় আমার সুন্দর স্ত্রীর উপর, মেয়েটার স্বভাব ভালো না, জানো তো। তবে জানো, ও একটা ভালো কাজ করেছে, আমাকে আমার প্রশ্নের উত্তর পেতে সাহায্য করেছে। ও কি বুঝলে, আমাদের বিয়ের অনুষ্ঠানে 2টা রোজ দিতে বলবো, তাও লেগ পিস। বাহ, সুদূর প্রসারী পরিকল্পনা আপনার। যাকগে, সেটা পরে দেখা যাবে। এখন আপনি ফুটেন তো এখান থেকে, আমি নাস্তা বানাতে যাব, আর আপনাকে অফিস যেতে হবে। ম্যাডাম, আজকে শুক্রবার, তাই আমি অফিস যাচ্ছি না। আজকে বাইরে থেকে নাস্তা কিনে আনবো বিধায় এখন আপনি কোথাও যাবেন না, ভদ্র মেয়ের মতো এখানে ঘুমাবেন। এ বলে গহরের বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর ওকে কিছু বলতে না দিয়ে টেনে তার সাথে জড়িয়ে ধরল। গহর ছাড়া পাওয়ার জন্য হাত পা ছুটছে, বিভোর তাকে চেপে ধরেই জিজ্ঞেস করলো। আমি জিজ্ঞেস করলে না কিসের উত্তর? আমি তো প্রথমে বন্ধু হতে চেয়েছিলাম, তুমি তো আগেই প্রেমিকা সেজে বসে আছো, তাই বউয়ের রূপে প্রেমিকাকে জড়িয়ে ধরে ঘুমানোর অধিকার? আরে ছাড়েন, মেরে ফেলবেন নাকি? আমি ওগুলো জাস্ট মজা করে বলেছিলাম। আমি তোমার বিষয়ে অনেক সিরিয়াস, এখন চুপচাপ শুয়ে থাকো, নাহলে চুমো খাবো। বিভোর গহরের ঠোঁটের দিকে ইশারা করতে গহর যেন নিভে গেল আর চুপ করে বিভোরের প্রশস্ত বুকে মাথা দিয়ে চোখ বুজে থাকলো। বিভোর অনুভব করলো হালাল সম্পর্কটা সত্যি অনেক মধুর। উপরওয়ালার বিশেষ রহমত আছে এতে। ঘোর কয়েকবার চোখ পিটপিট করে বিভোরের নিদ্রায় তলিয়ে যাবার অপেক্ষা করলো। যে হারা নড়াচড়া করছো বেগম জান, আমার ঘুম কি করে হবে? আমি উস্কে দিও না, পরে শর্ত ভঙ্গ হলে দায় তোমার। আপনি আস্তে একটা গন্ডার, তাও আবার ক্যারেক্টার সার্টিফিকেটের লাল দাগ চড়েছে আপনার। সেদিন শীতে নাচতে নাচতে 1 সেকেন্ডের মাথায় 3 কবুল বলে পাবলিকটা তো আমিই ছিলাম। কথাই বলবো না আমি। কি করবে তাহলে? তোমার মনে দেখি খারাপ ভাবনার স্তূপ, দুষ্ট মেয়ে। বিভোর, বিভোর গহরের চুলের ভাঁজে বিলি কেটে দিতে লাগলো। তার হাতে সরে আস্তে আস্তে গহরের গালের কাছে ঠেকলো। বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে গালে আলতো স্পর্শ করতে করতে বলল। তোমার হাসির তরঙ্গ দেখতে ফুল ঝরে পড়ার মতোই সুন্দর আর মনোরম। গহর আর চোখে বিভোরের দিকে দেখলো। চোখ মুখের অভিব্যক্তি সরল। আবার নাটক করছেন? বিভোরের ঘন স্বর গহরের কানের কাছে যেন শীতল স্রোত বইয়ে দিল। ফিসফিস করে কথা বলার দরুন তপ্ত নিঃশ্বাস গণ্ড দেশে ছড়িয়ে পড়ল। নাটক না, আমরা হলাম উপন্যাসের পাতে অনন্তকাল ধরে বিচরণ করো প্রেমিক প্রেমিকা। অচেনা তুমি থেকে হয়ে ওঠা, অচেনা তুমি আপন। গহরের নিঃশ্বাসের গতি যেন সেখানেই থেমে গেল। হৃৎপিণ্ড বুঝি আজ স্পন্দন ছাড়া। 9টা বাজে ঘুম ভাঙার পর গহর দেখল সে বিভোরের শক্ত আলিঙ্গনে আবদ্ধ। বেশ খানিকটা লজ্জা পেল। কোনো পুরুষের এত কাছে কখনোই আসা হয়নি। বুকের মধ্যে যেন কেউ জোরে বেলুন ফাটাফাটি করছে। নীলরঙা প্রজাপতির অস্তিত্ব চারিদিকে। বিভোরের ঘুমন্ত মুখটা দেখতে কি মায়াবী লাগছে। ছেলেরা ঘুমিয়ে থাকলে এত সুন্দর লাগে, নাকি বিভোর দীর্ঘ সময় ধরে তার হৃদয়ে মস্তিষ্কে বিচরণ করছে বলে এমন লাগে? এই ভালো লাগা তো আর একদিনে না। কতদিন জেগে জেগে তাকে স্বপ্নে দেখেছে, কতদিন তাকে ঠিকানাহীন চিঠি লিখেছে। ড্যাডির কত পাতায় কত শত অনুভূতি তর্জমা হয়েছে, ব্যক্ত করেছে মনের হাজারো কল্পনা। কিন্তু আজ মানুষটা অনেক কাছে, এত কাছে যে এখান থেকে অনায়াসে তার হৃদযন্ত্রের অবদ্ধ স্পন্দন শোনা যাচ্ছে। তার ভারী নিঃশ্বাস আস্তে পড়ছে ললাটে। তাও কেন যেন একটা দূরত্ব থেকেই যায়। তাদের মাঝে কিসের দূরত্ব তা বুঝতে পারছে না গহর। এটা কি বিভোরের অতীত যা তাকে ভাবনার সায়রে ডুবিয়ে মারছে? আচ্ছা, বিভোর কিভাবে এত স্বাভাবিক, নাকি সে ওই মেয়েকে এভাবে জড়িয়ে ধরেছে কখনো? তাদের সম্পর্কের গভীরতা কতটুকু ছিল? এবার গহরের মেজাজ খারাপ হতে লাগলো। সে ফুঁসতে ফুঁসতে বিভোরকে ধাক্কা দিতে লাগলো। এই যে উঠুন তো, আম্মা আব্বা নাস্তা করবে, নিজে ঘুমান, আমাকে জড়িয়ে ধরে রাখার দরকার নেই। বিভোরের ঘুম যেন মাতাল করা কণ্ঠস্বর যেন গহরকে আবিষ্ট করল। আরে আম্মা ওঠেনি জাদু পাখি, ওনারা আরো ঘুমাবেন। আসো না, আমরাও ঘুমাই। তোমার গ্রান আমার নিদ্র আকর্ষণের সহায়ক। গহরের মেজাজে পার মহা আকাশ সমান উঁচুতে রকেটের পৃষ্ঠদেশ করে চলে গেল। আর সেই তোড়ের জোরেই বিভোরকে ধাক্কা মারল। বিভোর ভ্যাবাচাকা খেয়ে রইল। ঘুম ভাবটা উবে গেল। গহরের গমগমে কণ্ঠস্বর। আপনি আপনার রুমে চলে যান, ঘুমোতে হলে সেখানেই গিয়ে ঘুমান, আমি এখন উঠবো। কি হলো বলো তো জাদু পাখি, আমার সুন্দরী শান্ত ভদ্র বউটা রেগে গেল কেন? এভাবে বোমা হচ্ছে কেন? এই কোথায় যাও, দাঁড়াও। আসল কথা, আমার সৌন্দর্য সহ্য হচ্ছিল না, তাই না? আমি মানুষটা আপাতমস্তক সুদর্শন। আপনার স্বপ্নে
এই বিহান উঠ, নাস্তা বানিয়েছি, খাবি? এখন না উঠলে জোরে 2টা লাথি দিয়ে উঠাবো তোকে। 10টার বেশি বাজে, এখনো ঘুমায় উনি। আল্লাহ, এ কি সকাল সকাল আমাদের বাসায় মির্জাফরের বংশভূত ডাইনি কোথা থেকে এলো? এম আই ড্রিমিং? ডাইনির অবতার দেখানোর পূর্বেই উঠে পড়। সবাই নাস্তা করতে বসেছে। ঘোর সবার জন্য রুটি, গাজরের হালুয়া আর সবজি রান্না করেছে। শওকত সাহেব ধীর গলায় বললেন, তোমার না কালকে জ্বর এসেছিল? তুমি কেন আবার সকাল সকাল উঠে নাস্তা করতে গেলে মা? এটা তেমন বড় কিছু না আব্বা, আমার জ্বর কাল রাতেই ভালো হয়ে গিয়েছিল। আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো হয়তো তাই জ্বর। এখন একদম ঠিক আছি আমি। এই বিভোর, তুমি ওকে কেন ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছ না? আব্বা, আমি সিরিয়াল দিয়ে রেখেছি, কাল বিকেলে যাব। না আব্বা, আমি কারোর সাথে ডক্টরের কাছে যাব না, ঠিক আছি তো আমি। এ কি মা, কি বলছো? তোমার যদি কোনো রোগ হয়ে থাকে এত ঘন ঘন জ্বর আসা ভালো না। না আম্মা, গুরুতর কিছুই না, আপনারা শুধুই চিন্তা করছেন। বিহান তেতে উঠেছে। গৌরের চিৎকার চেঁচামেচির মাথায় ঘুম থেকে উঠেছে বিধায় মাথা ধরেছে। বিভোরের সাথে চাপা কণ্ঠের কথোপকথন। এই, তোর বউকে একটু আদর যত্ন করতে পারিস না? সকাল থেকে কথায় কথায় ছ্যাঁত করছে। জানি না, আজকে সকাল পর্যন্ত তো ঠিকই ছিল, ঘুম থেকে ওঠার পরই কেমন রাগ দেখাচ্ছে। তুই আবার ঘুমের মাঝে বায়ু দূষণ করিসনি তো? তুই সবাইকে নিজের মতো কেন মনে করিস বলতো? ভালো বুদ্ধি থাকলে দে, কিভাবে তোর ভাবির রাগ কমানো যায়। তুই ওকে নিয়ে ঘুরতে যা, আর ছোট ছোট গিফট দিবি। ও ফুল খুব পছন্দ করে, বিশেষ করে বেলি ফুল। পারলে 2-3টা গাছ আর ফুল কিনে দিস। একটু কোলে নিয়ে আই লাভ ইউ বলতে পারিস। তারপর ময়নাটিয়া বলে আদর করবি। এখানে তেরামি করবে দেখিস। মেয়েটার এত রাগ আর জেদ, কি বলবো। তুই তো একটা গাধা, ওকে এখনো নিজের রুমে শিফট করাতে পারলি না। তোরা কেমন কাপল আমি বুঝি না, ঠ্যাং ভাঙা গাঁজাখুরি কাপল। আরে আমি ওকে স্পেস দিচ্ছি, যেন কমফোর্টেবল হয়। স্পেস দে, আর বান্ধবী আমার রকেটে করে স্পেসে চলে যাক। আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে, এটা বাস্তবায়ন করতে পারলে ভাবি শ্বশুর করে তোমার রুমে চলে যাবে। বিহান কি যেন বলল বিভোরের কানে, তারপর দুজনে বাঁকা হাসি দিল। দুপুরে গোহর খাবার রান্না শেষে রুমে এলো গোসল করতে, তখনই পিছন থেকে কেউ জড়িয়ে ধরলো। গোহরের আর বুঝতে বাকি থাকে না কে এটা। আমি জানি তুমি আমার উপর কোনো কারণে রাগ করে আছো, তবে আমি তোমার শুদ্ধ পুরুষ হয়ে তোমার রাগ নিধন করবো আমার প্রিয়তা। গোহরের সব রাগ মোমের মতো গলতে শুরু করলো। বিবর নামক আগুনের শিখা যে তাকে স্পর্শ করেছে, এই উত্তাপ যেন সহ্য করার মতো না। বিভোর এখনো গোহরের কোমর জড়িয়ে ধরে আছে। গোহরের কাঁধে তার থুতনি, কানে কাছে উষ্ণ নিঃশ্বাস, মাদকতা জন কণ্ঠে বলল, আজকে বিকেলে আমরা বাইরে ঘুরতে যাব, 5টা বাজে বের হবো। বি রেডি ফর দ্যাট। আমি কোথাও যাব না, আজকে বাইরে বেরোতে ইচ্ছে হচ্ছে না। আপনার মন চাইলে আপনি একাই যান। তুমি যাবে না, যেতে চাইলে আম্মা যখন পুনরায় তোমার অস্বাভাবিক আচরণের কথা জিজ্ঞেস করবেন, তখন আম্মাকে বলবো তুমি যাও বাসার ঘর সাজাতে, যেমনটা নতুন দম্পতিদের হয়। আমি বলবো এখন সময় নেই, আমি বলবো এখন সময় নেই, এটা বলে মানা করেছে বলে তুমি রেগে আছো। কি বলবো? বিকেলে বের হচ্ছে, আর কোনো কথা নেই। গোহর বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। গোহরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিভোর চোখ টিপ দিল। কি অশুভ লোক রে বাবা, সত্যিই যদি মাকে বলে দেয়, ছি, আমি এসব কেন চাইবো। তুমি কি খাবে দেখো, ফুচকা বা আইসক্রিম না। এখন তুমি যদি আবার মুখ খোলাও, তবে এবার আমিও রেগে যাব। রেগে কিন্তু পরে কিছু একটা করে ফেলবো। রাগ লাগছে ভীষণ, কতক্ষণ ধরে মুখে তালা দিয়ে বসে আছো। তোমাকে আমি কিন্তু অন্য উপায়ে কথা বলাবো গভর। তুমি কি চাও আমি তোমাকে চিপা গলিতে নিয়ে শ্বশুরে দিই আর সামথিং? ইউ ক্যান্ট ইমাজিন আমরা এখানে আধা ঘন্টা ধরে বসে আছি, তুমি এখন অন্তত কথা বলো। আচ্ছা, ইন অ্যাডভান্স আই এম সো সরি, আমার ভুল হয়ে গিয়েছে। কাঙ্ক্ষিত বাক্য শ্রবণ হতেই গোহর মুখ খুলল। চোখে মুখে শেষ শ্রবণের আধার নামিয়ে এনে বলল, কি ভুল করেছেন আপনি যে ক্ষমা চাইছেন? বিবর নিচের ঠোঁটটা উল্টে মুখটা বাচ্চাদের মতো করলো আর মুখে কিছুটা সরল ভাব এনে গোহরকে দেখালো। আহ্লাদে ভরা কণ্ঠে বলল, ভুল করেছি কিনা তা জানি না, তবে বউ যেহেতু রেগে আছে তার মানে ভুল আমার। আর আমি যেহেতু একজন আদর্শ স্বামী হওয়ার চেষ্টা করছি, তাই এটা আমার দায়িত্ব। ভুল না হলেও সব ভুল আমার, আর আমি সবসময় ক্ষমা চাইব। বউয়ের কাছে ক্ষমা চাওয়া ভালো কাজ, এটা আমাদের স্বামীগত একটি প্রধান দায়িত্ব। বউ কখনো ভুল হতে পারে না। বউ যদি বলে সকাল, তাহলে সকাল। যদি বলে আমার চেহারা দেখতে গন্ডারের মতো, তাও ঠিক।
বউয়ের বলা প্রতিটা কথা পাথর লেখা কঠিন বাক্যের মতো স্পষ্ট। গৌর এবার না চাইতো মৃদু হেসে দিল। বিভোরের এমন সব কথাই আর মুখ ফুলিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তবে এটা বিভোরের সামনে প্রকাশ করা যাবে না একদমই। আমি চিজ কেক খাবো, আর কিছুই না। তবে মনে করবে না, ক্ষমা করেছি। ওরা সারা বিকেল পুরান ঢাকার অলিগলি ঘুরে বেড়ালো। বিভোর কখনো হুটহাট কোনো নির্জনতার মাঝে তার ললাটে ভালোবাসার স্পর্শ এঁকে দিল, তো কখনো গালে গৌরের ভ্রুকুটি মিশ্রিত নজরে হেসে ফেল। বিভোর কোহরের হাতে একটা মোটা বেলি কাঠগোলাপের মালা পরিয়ে দিল। কোলাহলপূর্ণ নগরীতে সন্ধ্যা প্রায় হয়ে এসেছে, এখন বাসায় ফেরার পালা। বিভোরের নিজেকে সুখী মনে হচ্ছে, কেমন যেন হালকা পালকের মতো অনুভব। ওরা সিদ্ধান্ত নিল এখান থেকে হেঁটে যাবে। বাসায় যেতে বড়জোর আধা ঘন্টা লাগবে। তুমি জানো, ওই দোকানে খুব ভালো চা পাওয়া যায়। ওরা জানো চায়ের মধ্যে অনেক কিছু দেয়, লাইক বাদাম বাটা আরো কি কি। তাই এটা খেলে অনেক মজা হয়। আমরা অনেকবারই খেয়েছি। আমরা আবার কাল বের হলে খাবো, কেমন? আমরা? আপনি আর কে? সেই মেয়েটা নাকি? ওয়েট আ মিনিট, তুমি কি ওই মেয়ের জন্য রেগে আছো? আমি এবার বুঝেছি। কাল রাতে কি আমি ঘুমিয়ে ওর নাম নিয়েছিলাম আবার? আবার মানে? আপনি ঘুমের মধ্যে ওর নাম নেন? ছি, আপনি না বিবাহিত? আসলে পুরুষ মানুষের চরিত্র ভালো হয় না। হাহ। গৌর রেগে বোরকাটা গুটিয়ে সামনের দিকে গটগট পায়ে হেঁটে চলো। বিভোর তার পিছু পিছু হাঁটতে লাগলো। তাহলে কেন রেগে আছো সেটা তো বলো। এই প্রাণ পাখি, আমি শুধু ঘুমের মধ্যে গহ্বর নামই বলি। আমার মনে দুজন নারীর জায়গা আছে আপাতত, একজন রুমা বেগম আর একজন সাজিয়া সুলতানা গওহর। পরে না হয় মেয়ে হলে তোমাকে বের করে দিলাম। আরে হেঁটে চলেছেন কোথায় ম্যাডাম? দাঁড়ান আমার জন্য। আপনার স্বামী আপনাকে ছাড়া চলতে পারছে না, রাস্তা চেনে না, বাসায় যাবো কি করে? রাস্তা না চিনতে পারলে ইলার বাড়ি যান, আমার পিছু আসবেন না। সন্ধ্যা হওয়ার পর বাসে ফিরল ওরা দুজন। বাড়ি থেকে কিনে আনা সবকিছু রুমা বেগমকে দিল। গৌর এখনো রাগি ফুঁসছে। আমি ফ্রেশ হয়ে এসে রান্না করতে সাহায্য করব। আরে মা, তুমি এবার দৌড়ঝাঁপ বন্ধ করো। সকালে নাস্তা বানাতে দিয়েছি বলে এখন যে দিব তা নয়। তুমি ফ্রেশ হয়ে আরাম করবে। ও আমার সবচেয়ে ভালো আম্মা, এমন কিউট শাশুড়ি সবার কপালে হোক। এমন মেয়েরূপে বৌমা সবার হোক। কথাগুলো বলে গৌহর রুমা বেগমকে জড়িয়ে ধরল। তখনই বিয়ান ওর রুম থেকে বের হয়ে ওর মাকে জড়িয়ে ধরে থাকতে দেখে দৌড়ে এলো। এই, আমিও আছি। তুই আসার পর থেকে আম্মু আমায় কম আদর করে। তুই একটা ষড়যন্ত্রকারী মির্জাফরের নানি, সরে যা। তুই শর্ত মোবাইলের আলোয় আলোকিত ভণ্ড কালা চিচিঙ্গা। আমার আদর যত্ন সব আমার। দুজন রুমা বেগমকে জড়িয়ে ধরে আছে, আর পিছন থেকে বিহান গহরের চুল টানছে আর গহর বিহানের কান। বিভোর তার রুম হতে বের হলো। তারা রুমা বেগমকে জড়িয়ে ধরেছে দেখে দৌড়ে এলো। আরে আমার বড় ছেলে আমি, তাই আদরের ভাগ আমার বেশি। এ কথা বলে বিভোর মাকে জড়িয়ে ধরল। রুমা বেগমের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে আনন্দে। শওকত স্যার দূর থেকে দাঁড়িয়ে সব দেখছিলেন। খুশিতে তারও চোখ অশ্রুসিক্ত। মনে হলো তার পরিবারে বহুদিন পর খুশিরা আবার ডানা মেলতে শুরু করেছে। নিজেকে ভারমুক্ত মনে হলো। আমি সবারই আম্মা। সবাই ক্যামেরাতে দেখুন, এই ভালোবাসাময় মুহূর্তটা সারা জীবনের জন্য বন্দী হলো। সবাই ডাক শুনে এদিকে তাকালো, আর নিহিতা তাদের ছবি তুলে নিল। সুন্দর একটা মুহূর্ত ক্যামেরার জালে আটকা পড়লো। একটা সুখী মুহূর্ত বন্দী হলো স্মৃতির ফ্রেমে। হয়েছে, অনেক হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে নাও। গৌর ফ্রেশ হয়ে নামাজ পড়ে বাইরে বের হতেই দেখলো সামনে কতগুলো মহিলা আর 2-3টা অল্প বয়সী মেয়েও আছে। তাদের কোলে 2-3টা ছোট বাচ্চা। এক দেখেই কারা এরা, গৌর তা বুঝতে পারলো না। তারপরেই ঝিনুককে দেখলো। এরা কেন এসেছে? দেখ, তোর সামুদ্রিক সিসিটিভির সাথে তার মা সামুদ্রিক স্পিকারও এসে হাজির। মাথায় ভালো করে ঘুমটা টেনে সামনে যা। আর কেউ কোনো কিছু বললে আমায় বলবি, আমি ভাইয়াকে বলবো। এরা সকলে প্রতিবেশী? প্রতিবেশী। গহর কৌতূহলী হয়ে উৎসুক লোকের দলকে দেখলো। চাপা কণ্ঠের পুনরায় প্রশ্ন। এক এক করে বলতো, এরা কারা রে বিহান? ওইটা হলো তোর সতীন সামুদ্রিক সিসিটিভির মা আর ভাই। আরগুলো পাশের বাড়ির মহিলা, আর ওনাদের ছেলের বউ, আর ওদের কচিকাচা বান্দর আর ছুচু। গহর দেখলো সোফায় বেশ কিছু মহিলা বসে আছে, যারা তার শাশুড়ির বয়সের কাছাকাছি। আর কিছু অল্প বয়সী নারী আছে, এর মধ্যে ঝিনুকের মা ও আছেন।
মহিলাকে দেখে বোঝা যায় বেশ শৌখিন। হাতে স্বর্ণের আংটি, গলায় হার, কানে মোটা কানপাশা, ঘন কারুকার্য করা মোটা চুড়ি। এক কথায় আপাতমস্তক স্বর্ণের দোকান বলে অভিহিত করা চলে। পরনে কাপড়টাও সিল্ক মনে হচ্ছে দেখে, আর বেশ চওড়া রঙও কাপড়ের। এই দাঁড়া, যাবার আগে তোর মোবাইলটা অফ করে রুমে রেখে যা, না হলে ওই কচিকাচা বান্দরগুলো ফোন চাইবে আর ভেঙে ফেলার প্রবল সম্ভাবনা আছে। গৌর সেখানে উপস্থিত সবাইকে সালাম দিল আর গিয়ে শাশুড়ি পাশে দাঁড়ালো। অনেকে সালামের উত্তর দিল আর অনেকে উৎসাহ করে আগাগোড়া পরক করলো। হয়তো ত্রুটি বিচ্যুতির একটা উদাহরণ খুঁজে চলেছেন এখনো। গৌরের অস্বস্তির মাত্রা উচ্চ হলো আর চোখে উৎসুক দৃষ্টিতে দেখলো। তখনই ঝিনুকের মা খাস ঢাকাইয়া টানে বলে উঠল, হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।